আগামীর বাংলাদেশের প্রধানমন্ত্রী হবেন একজন আলেম। সেই স্বপ্ন দেখতে চলেছে বাংলাদেশের লাখো কোটি তাওহিদি জনতা। তবে সেই দিন কবে আসছে সেটি জানা না গেলেও আগামীর সংসদে অন্তত কিছু আলেম যে এদেশের মাটি মানুষ এবং ইসলামের প্রতিনিধিত্ব করবেন সেটি অনেকটাই নিশ্চিত বলা যায়। দর্শক, এমবিএ টাইমসের আজকের আয়োজনে আমরা দেখব এমন 10 জন সম্ভাবনাময় আলেম প্রার্থীর তালিকা যারা আগামীর সংসদে এদেশের ইসলামপন্থী মানুষের প্রতিনিধিত্ব করবেন বলে আশা করা যাচ্ছে। তালিকায় প্রথমেই আসবেন বাংলাদেশ খিলাফত মজলিসের আমির মাওলানা মামুনুল হক, যিনি রিকশা প্রতীক নিয়ে ঢাকা 13 আসন তথা মোহাম্মদপুর, আদাবর এবং ধানমন্ডির কিছু এলাকা থেকে নির্বাচনে অংশ নিয়েছেন। এবং তার বিপরীতে বিএনপির পক্ষ থেকে আসলে শরিক দলের যে প্রার্থী ববি হাজ্জাজকে মনোনয়ন দেওয়া হয়েছে, তার তুলনায় মাওলানা মামুনুল হকের আগামী নির্বাচনে বিজয়ী হওয়ার সম্ভাবনা সবচাইতে বেশি দেখা যাচ্ছে। এমনকি আলেম প্রার্থীদের মধ্যে বিভিন্ন দলের মধ্য থেকে যারা প্রার্থী হয়েছেন তাদের মধ্যে মাওলানা মামুনুল হকের বিজয়ের সম্ভাবনাই সবচেয়ে বেশি বলে জানা যাচ্ছে। অতি অস্বাভাবিক কোনো কিছু যদি ঘটে না থাকে, আগামী নির্বাচনে আগামীর সংসদে ঢাকা 13 আসন থেকে নির্বাচিত প্রতিনিধি হিসাবে দেখা যেতে পারে বাংলাদেশ খিলাফত মজলিসের আমির এবং শেখ হাসিনার আমলে এদেশের ইসলামপন্থী মহলের মধ্যে সবচেয়ে বেশি আলোচিত এবং আওয়ামী লীগ এবং শেখ হাসিনার সবচেয়ে বড় ভয়ের কারণ হিসেবে পরিচিত মাওলানা মামুনুল হককে। তালিকায় দ্বিতীয় অবস্থানে রয়েছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র নায়েবে আমির এবং চরমোনাই পীর হিসাবে পরিচিত মুফতি সৈয়দ মোহাম্মদ ফয়জুল করিম, যিনি বরিশাল 5 তথা সদর আসন এবং বরিশাল 6 তথা বাখরগঞ্জ থেকে নির্বাচনে হাতপাখা প্রতীকে অংশ নিয়েছেন বলে ইতিমধ্যেই জানা গিয়েছে। এবং তিনি জামায়াত জোট থেকে নয়, বরং ইসলামী আন্দোলনের পক্ষ থেকে স্বতন্ত্রভাবেই তিনি হাতপাখা প্রতীকে নির্বাচনে অংশ নিয়েছেন। এবং বিএনপি বিরোধী যে জোটটি রয়েছে 10 দলীয় জোট এবং তার বাইরে ইসলামী আন্দোলন যারা রয়েছেন তাদের মধ্যে আলেম প্রার্থীদের মধ্যে মাওলানা মামুনুল হকের পাশাপাশি যে নামটি সবচেয়ে বেশি আলোচিত হচ্ছে, সবচেয়ে বেশি উচ্চারিত হচ্ছে, তিনি সৈয়দ মোহাম্মদ ফয়জুল করিম, যিনি আপনারা জেনে থাকবেন যে এর আগে শেখ হাসিনার আমলে বরিশাল সিটি কর্পোরেশন নির্বাচনে প্রার্থী হতে গিয়ে আওয়ামী লীগের ন্যাক্কারজনক হামলার শিকার হয়েছিলেন। এছাড়াও বিভিন্ন সময় তিনি নির্বাচনে একজন হেভিওয়েট ইসলামপন্থী প্রার্থী হিসাবে কিন্তু দেশব্যাপী পরিচিত রয়েছেন। এবং আগামী সংসদ নির্বাচনে বরিশাল 6 আসন তথা বাখরগঞ্জ থেকে সম্ভাবনা কম থাকলেও বরিশাল 5 আসন তথা বরিশাল সদর থেকে তিনি নির্বাচিত হওয়ার সমূহ সম্ভাবনা রয়েছে। অত্যন্ত সম্ভাবনাময় আরেকজন প্রার্থীর নাম মাওলানা মুফতি মনির কাসেমি, যিনি জমিয়তের পক্ষ থেকে খেজুরগাছ মার্কা নিয়ে বিএনপি জোটের অংশ হিসাবে নারায়ণগঞ্জ 4 আসন তথা নারায়ণগঞ্জ সদর এবং ফতুল্লা থেকে নির্বাচনে অংশ নিয়েছেন। এবং খুব অতি নিকটবর্তী সময়ে বিএনপির চেয়ারপারসন তারেক রহমানের নেতৃত্বে নারায়ণগঞ্জে এই এলাকায় যে জনসভা হয়েছে, সেই জনসভায় তারেক রহমানের হাত থেকে মাওলানা মনির কাসেমিকে খেজুর গাছের যে প্রতীক বা মার্কা রয়েছে সেটি নিয়ে মানুষের সাথে পরিচয় করিয়ে দেওয়া হয়েছে। এবং বিএনপির যে বিদ্রোহী অংশটি রয়েছে তারা আসলে এই আসন থেকে খুব একটা অ্যাক্টিভভাবে নির্বাচনে যেহেতু অংশ নিচ্ছেন না, এবং মাওলানা মনির কাসেমির বিপরীতে 10 দলীয় জোট তথা জামায়াত ইসলামী এবং তার বিপরীতে ইসলামী আন্দোলনের যে প্রার্থীরা রয়েছেন তাদের তুলনায় মাওলানা মনির কাসেমি তিনি অত্যন্ত হেভিওয়েট একজন প্রার্থী হিসাবে ইতিমধ্যে নিজেকে প্রতিষ্ঠিত করেছেন। এবং অন্যান্য প্রার্থীরা যতদিন পর্যন্ত নির্বাচনের মাঠে অবতরণ করেননি তার বহু আগ থেকেই আসলে মাওলানা মনির কাসেমি তিনি নির্বাচনের দৌড়ে তিনি অবতীর্ণ হয়েছিলেন এবং কিছু কথা বলে তিনি আলোচনার পাশাপাশি যথেষ্ট সমালোচিত হয়েছেন। যিনি বলেছিলেন যে তিনি রক্ত মাংসে বিএনপি এবং তার রক্ত এবং মাংসের মধ্যে বিএনপি যুক্ত আছে, এই ধরনের বিভিন্ন কথা কিন্তু তিনি বিভিন্ন সময় বলেছেন বলে জানা গিয়েছে। তবে মাওলানা মনির কাসেমির পাশাপাশি আমরা 4র্থ নম্বরে আরেকজন প্রার্থীর কথা বলতে পারি, যিনি ইসলামী আন্দোলন বাংলাদেশের পক্ষ থেকে লক্ষ্মীপুর জেলার চরকাদিরা ইউনিয়ন পরিষদ বা সেই জায়গাটিতে জনপ্রতিনিধি হিসাবে যিনি নির্বাচিত হয়েছেন, দেশব্যাপী বিভিন্ন সময়ে যিনি আলোচিত হয়েছিলেন, ইসলামী আন্দোলনের প্রার্থী মাওলানা খালেদ সাইফুল্লাহ, যিনি লক্ষ্মীপুর 4 আসন তথা কমলনগর এবং রামগতি থেকে এবারে নির্বাচনে অংশ নিয়েছেন। এবং নির্বাচনে অংশগ্রহণ করার আগ পর্যন্ত তিনি কিন্তু উপজেলা পরিষদের চেয়ারম্যান হিসাবে কাজ করে যাচ্ছিলেন। কাজেই যেই প্রার্থীদের নির্বাচিত হওয়ার সবচেয়ে বেশি সম্ভাবনা রয়েছে তাদের মধ্যে লক্ষ্মীপুর 4 আসন থেকে ইসলামী আন্দোলন বাংলাদেশের হাতপাখা প্রতীকের প্রার্থী, কমলনগর রামগতি লক্ষ্মীপুর 4 থেকে মাওলানা খালেদ সাইফুল্লাহ, তার বিজয়েরও যথেষ্ট সম্ভাবনা দেখা যাচ্ছে। তালিকার 5ম স্থানে রয়েছেন বিএনপি জোটের পক্ষ থেকে জমিয়তের খেজুর গাছের প্রতিনিধি ব্রাহ্মণবাড়িয়া 2 তথা সরাইল এবং আশুগঞ্জ থেকে প্রার্থী মাওলানা জুনায়েদ আল হাবিব।
যদিও তার বিপরীতে বিএনপির অত্যন্ত আলোচিত নেত্রী ব্যারিস্টার রুমিন ফারহানা, যিনি বিদ্রোহী প্রার্থী হিসাবে দাঁড়িয়েছেন এবং যার ফলে তাকে আসলে বিএনপি থেকে বহিষ্কার করা হয়েছে, তো সেই রুমিন ফারহানা যিনি এলাকাতে যথেষ্ট জনপ্রিয় হিসাবে জানা যাচ্ছে, তবে তার বিপরীতে মাওলানা জুনায়েদ আল হাবিব তিনিও কোনো অংশে আসলে পিছিয়ে নেই। এবং সম্প্রতি তারেক রহমানের সমাবেশ থেকে আমরা সেটাও দেখতে পেয়েছি যে মাওলানা জুনায়েদ আল হাবিব তিনি তারেক রহমানের পাশের চেয়ারে উপবিষ্ট হয়েছেন এবং তারেক রহমান তার খেজুর গাছ প্রতীককে মানুষের সাথে, জনসভায় উপস্থিত লোকজনের সাথে কিন্তু পরিচয় করিয়ে দিয়েছেন। কাজেই মাওলানা জুনায়েদ আল হাবিব তিনি ব্রাহ্মণবাড়িয়া 2 আসন থেকে যদি নির্বাচিত হয়ে যান, তাতে আসলে খুব বেশি অবাক হওয়ার মতো কিছু থাকবে না। তালিকায় ষষ্ঠ স্থানে রয়েছেন জমিয়তে উলামা ইসলাম বাংলাদেশের সভাপতি মাওলানা ওবায়দুল্লাহ ফারুক, যিনি সিলেট 5 আসন তথা কানাইঘাট এবং জকিগঞ্জ থেকে খেজুর গাছ প্রতীকে বিএনপি জোটের অংশ হিসাবে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন। মাওলানা ওবায়দুল্লাহ ফারুক, যিনি একজন বর্ষিয়ান রাজনীতিবিদ হিসাবে পরিচিত, যিনি অত্যন্ত বয়স্ক একজন ব্যক্তিত্ব, একই সাথে ইসলামের পক্ষে আন্দোলনের ক্ষেত্রে রাজপথের পরিচিত সৈনিক হিসাবে পরিচিত মাওলানা ওবায়দুল্লাহ ফারুক, তিনি সিলেট 5 থেকে নির্বাচন করছেন এবং তিনি জমিয়তের সভাপতি হিসাবে আসলে তার নির্বাচিত হওয়ারও একটা সম্ভাবনা রয়েছে। তালিকায় সপ্তম স্তরে রয়েছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রেসিডিয়াম সদস্য, একই সাথে বাংলাদেশ ইসলামিক ফাউন্ডেশনের গভর্নর এবং একই সাথে দেশের অন্যতম বৃহৎ আলিয়া মাদ্রাসা চরমোনাই আহসানাবাদ যে মাদ্রাসা রয়েছে, সেই আলিয়া মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা সৈয়দ মোসাদ্দেক বিল্লাহ আল মাদানী, যিনি ইতোপূর্বে আওয়ামী লীগের সময়ে বিভিন্ন আন্দোলনের অংশ হিসাবে এক পর্যায়ে তিনি পুলিশের গুলিতে গুলিবিদ্ধ হওয়ার মতো ঘটনাও কিন্তু সংঘটিত হয়েছে। যিনি মাওলানা সৈয়দ মোসাদ্দেক বিল্লাহ আল মাদানী, যিনি ঢাকা 4 আসন তথা শ্যামপুর কদমতলী এলাকা থেকে নির্বাচনে অংশ নিচ্ছেন। তালিকায় অষ্টম স্তরে রয়েছেন মুফতি আমজাদ হুসাইন আশরাফি, যিনি ব্রাহ্মণবাড়িয়া 5 তথা নবীনগর আসন থেকে নির্বাচনে অংশ নিচ্ছেন এবং এই নির্বাচনে অংশ নেওয়ার আগে তিনি কৃষ্ণনগর ইউনিয়ন পরিষদের সভাপতি হিসাবে বা চেয়ারম্যান হিসাবে কিন্তু তিনি সর্বশেষ দায়িত্ব পালন করছিলেন। সেখান থেকে পদত্যাগ করে তিনি নির্বাচনে অংশ নিয়েছেন। লক্ষণীয় বিষয় হচ্ছে যে মাওলানা মুফতি আমজাদ হুসাইন আশরাফি বা লক্ষ্মীপুরের যে মাওলানা খালেদ সাইফুল্লাহর কথা আমরা বলেছি, তারা আসলে হুট করে বাহির থেকে এসে তারা নির্বাচনে অংশ নিচ্ছেন বিষয়টি এমন নয়, বরং তারা বহু আগ থেকেই আসলে মাঠ পর্যায়ের তৃণমূলের রাজনীতির সাথে তারা যুক্ত। তারা বিভিন্ন ছোট ছোট স্তর তথা ওয়ার্ড মেম্বার, ইউনিয়ন পরিষদ, উপজেলা পরিষদ, এই ধাপগুলো কিন্তু তারা বিজয়ী হয়ে এরপরে তারা এখন স্থানীয় পর্যায়ের যে এমপি প্রার্থী রয়েছে সেখানে তারা অংশ নিচ্ছেন। কাজেই তারা উড়ে এসে জুড়ে বসা কোনো প্রার্থী নন, বরং তাদের সাথে বিশাল একটি জনসম্পৃক্ততা রয়েছে এবং সেটার অংশ হিসেবেই তারা আসলে নির্বাচিত হওয়ার সম্ভাবনা তৈরি করেছেন। তালিকায় নবম স্তরে রয়েছেন মাওলানা শেখ ফজলে বারী মাসুদ, যিনি ঢাকা 11 তথা ডেমরা থানার যে আসনটি রয়েছে সেখান থেকে তিনি ইসলামী আন্দোলন বাংলাদেশের হাত পাখা প্রতীকে অংশ নিয়েছেন এবং আমি যদি ভুল না করে থাকি তাহলে শেখ হাসিনার আমলে একাধিকবার তিনি ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র হিসাবে তিনি আসলে নির্বাচনে অংশ নিয়েছেন। সেই হিসাবে নির্বাচনের মাঠে ইতিপূর্বেও তার দৌড়ঝাঁপের অনেক অভিজ্ঞতা রয়েছে এবং ইসলামী আন্দোলন বাংলাদেশের যে তরুণ নেতৃত্ব রয়েছে, যে তরুণ সম্ভাবনাময় ব্যক্তিবর্গ রয়েছেন, তাদের মধ্যে মাওলানা শেখ ফজলে বারী মাসুদ একজন সম্ভাবনাময় নেতা হিসাবে পরিচিত। এবং আমাদের এই তালিকার দশম স্থানে রয়েছেন ফরিদপুর 2 আসন থেকে যিনি প্রতিদ্বন্দ্বিতা করছেন বাংলাদেশ খেলাফত মজলিসের প্রার্থী, রিকশা প্রতীকে যিনি নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন 10 দলীয় জোটের অংশ হিসাবে, তার নাম মাওলানা আকরাম আলী ধলা হুজুর, যিনি একই সাথে সেখানকার পীর সাহেব হিসাবে পরিচিত, যিনি একই সাথে সেখানকার স্থানীয় মুরব্বী হিসাবে পরিচিত এবং একই সাথে তিনি এখন রাজনীতির ময়দানে অবতীর্ণ হয়েছেন। যদিও তার বিপরীতে বিএনপির অত্যন্ত হেভিওয়েট একজন প্রার্থী রয়েছে যার নাম শামা ওবায়েদ, ব্যারিস্টার শামা ওবায়েদ, তিনি রয়েছেন সেখানে ফরিদপুর 2 আসনে। তবে তার সাথে মাওলানা আকরাম আলী ধলা হুজুর তিনি যে হাড্ডাহাড্ডি লড়াইয়ে অবতীর্ণ হবেন এবং সেখানে যে সমানে সমান একটি লড়াই হতে পারে সেটি আসলে এলাকার পূর্বাভাস কিন্তু সেই কথাই বলছে। দর্শক, আমরা এখানে আজকের আলোচনায় বিএনপি অথবা ইসলামী আন্দোলন বাংলাদেশ অথবা জামায়াত ইসলামী বাংলাদেশ খেলাফত মজলিস সহ যে জোটটি রয়েছে, বিভিন্ন জোটের অংশ থেকে যে 10 জন সম্ভাবনাময় প্রার্থীর নাম আমরা আলোচনা করেছি বা উল্লেখ করেছি, তার বাইরে আপনার এলাকায় অথবা আপনার পরিচিতর মধ্যে এমন কোনো প্রার্থী যদি থেকে থাকেন যার বিজয়ী হওয়ার ব্যাপারেও আপনাদের আশা বা প্রত্যাশা রয়েছে, তাদের নাম আপনি কমেন্ট বক্সে এখানে উল্লেখ করতে পারেন। দিন শেষে ইসলামপন্থী মানুষ এবং জনতার যে প্রত্যাশা, তারা যে আশা করছেন যে আলেম প্রার্থী যারা রয়েছেন তারা যেই মার্কা নিয়ে নির্বাচিত হন, তারা যেই জোট থেকে নির্বাচিত হন, দিন শেষে তারা যেহেতু আলেম, দিন শেষে তারা যেহেতু ইসলামপন্থী মানুষের কণ্ঠস্বর, তারা নির্বাচিত হয়ে সংসদে গিয়ে সেই কণ্ঠস্বরটি তারা অব্যাহত রাখবেন এবং যেই দল থেকেই হন না কেন সবার আগে তারা ইসলামের স্বার্থকে প্রাধান্য দিবেন এবং এদেশের 90% মুসলিম জনতার কণ্ঠস্বর হিসাবে আগামীর সংসদে ভূমিকা রাখবেন, এমনটি প্রত্যাশা দেশের লাখো কোটি তাওহিদি জনতার।